তো এর আগের দিন আমরা ডায়োডটা পড়ে নিয়েছিলাম মোটামুটি। আচ্ছা, ডায়োডে একটা জিনিস আমি বলে দিই খালি, যে আমরা ব্যান্ড গ্যাপ পড়েছিলাম তাই না? ব্যান্ড গ্যাপ, তো একটা মানে ফ্যাকচুয়াল ডাটা আছে, ওটা মনে রাখবে খালি, যে ব্যান্ড গ্যাপটা যে আছে এই জিনিসটা, তো এইটা জার্মেনিয়ামের ক্ষেত্রে কত হয় আর সিলিকনের ক্ষেত্রে কত, এই দুটো ভ্যালু মনে রাখবে। ঠিক আছে, জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.72 ইলেকট্রন ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে হয় 1.12 ইলেকট্রন ভোল্ট। এই দুটো এমনি ফ্যাকচুয়াল ডাটা হিসেবে মনে রাখবে। এটা এমনি হয়তো এমসিকিউতে থাকতে পারে, থাকবে। আচ্ছা, এটা মনে রাখবো কিভাবে? অনেক সময় কনফিউশন, যে 0.7টা জার্মেনিয়ামের ছিল না 0.7টা সিলিকনের ছিল। তো আমি এইভাবে মনে রাখি, G7, এটা গ্রুপ 7 আছে না, G7 গ্রুপ, তো G7 মনে রাখবে, তাহলেই হবে। আচ্ছা, জার্মেনিয়াম মানে 7 তাহলে, ঠিক আছে। তো এটা মনে রাখবে একটু। আচ্ছা, তো আজকে আমরা ট্রানজিস্টর শুরু করব। আচ্ছা, এর আগের দিন আমরা ডায়োড পড়ে নিয়েছিলাম, আর এগুলো পড়েছিলাম। ডায়োডের আউটপুটটা দেখেছিলাম যে এরকম হয়, ফরওয়ার্ড বায়াসে কীরকম হয়। এই যে ফরওয়ার্ড বায়াসে যে তুমি আউটপুটটা দেখছো এইভাবে হচ্ছে, তো এইটা এই রিলেশন মেনে চলে, যে আই ইজ ইকুয়াল টু আই এস ই টু দি পাওয়ার ই ভি বাই ইটা কে টি -1, এরকম একটা এক্সপোনেনশিয়াল রিলেশন মেনে চলে। তো এই জন্য এরকম হয়। এখানে ইটাটা একটা কনস্ট্যান্ট, মানে এটা জার্মেনিয়ামের ক্ষেত্রে মনে হয় 2 হয়, আর সিলিকনের ক্ষেত্রে 1 হয়। একটার ক্ষেত্রে 2, একটার ক্ষেত্রে 1 হয়। কেটা তো বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর টিটা টেম্পারেচার। বাট এটা এতগুলো দরকার নেই আমাদের, ঠিক আছে। খালি আমি বললাম যে এটা এরকম কেন, কারণ এটা এক্সপোনেনশিয়ালি ভ্যারি করে, এই জন্য। স্যার বোল্টজম্যান সব জায়গাতেই এসে বসে আছে নাকি স্যার? হ্যাঁ, বোল্টজম্যান সব জায়গাতেই আছে? মিনিট। হুম, আমরা এটা দেখেছিলাম একটা ডায়োডের ক্ষেত্রে এর আগের দিন, মানে একটু বলে দিচ্ছি তাহলে কানেক্টিভিটিটা বজায় থাকে। তো ডায়োডের ক্ষেত্রে একটা পি টাইপ আমরা ডোপিং করি, একটা এন টাইপ করি, আর এখানে একটা ডিপ্লেশন রিজন হয়, যার উইথটাকে ডাব্লু বলছি। আর ফরওয়ার্ড বায়াসে এই উইথটা কমে যায়, আর রিভার্স বায়াসে এই উইথটা বেড়ে যায়, এটা আমরা দেখেছিলাম। আচ্ছা, ফরওয়ার্ড বায়াসে উইথটা কমে যায় মানে এর হাইটটাও, ব্যারিয়ার মানে পটেনশিয়াল যে হাইটটা, এটা কমে যাবে, আর রিভার্সে এটা বেড়ে যাবে। তো এই জিনিসটা আমরা দেখেছিলাম। তো এটা ডায়োড ছিল, মানে একটাই জাংশন ছিল। এবার এরকম যদি দুটো জাংশন করা হয়, দুটো জাংশন করা হয়, তাহলে যে জিনিসটা তৈরি হবে, ধরো মাঝখানে আমি এটা এন টাইপ করেছি, এটা পি টাইপ, এটা এন টাইপ, তাহলে এখানে একটা জাংশন তৈরি হয়েছে, আর এখানে একটা জাংশন তৈরি হয়েছে। তাহলে এই ধরনের দুইটো জাংশন যদি হয়, তাহলে তার তিনটা টার্মিনাল হচ্ছে, একটা এটা, একটা এখান থেকে নিতে পারি, একটা এখান থেকে নিতে পারি। তো এইগুলোকে আমরা বলি ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টরটা কি আসলে? এটা একটা সেমি কন্ডাক্টর ডিভাইস, যার হচ্ছে দুটো জাংশন থাকে। এবার সেই জাংশনটা যদি একটা এন টাইপ, একটা পি টাইপ, একটা এন টাইপ হয়, তাহলে এটাকে আমরা বলি এন পি এন টাইপ ট্রানজিস্টর। সেটা উল্টো হতে পারে, আমরা এটাকে পি বললাম, এটাকে এন, এটাকে পি করলাম, তো সেই ক্ষেত্রে আমরা পিএনপি ট্রানজিস্টর পড়ব। ঠিক আছে, আমরা যে কোনো একটা বুঝবো, বাকিগুলো তাহলে ওইভাবে হয়। তাহলে যদি আমরা আসি এখানে, তাহলে এখানে একটা এনপিএন ট্রানজিস্টর দেওয়া আছে। তো এনপিএন ট্রানজিস্টরটা বুঝি আগে কিভাবে কাজ হয়। তাহলে এনপিএন ট্রানজিস্টরটা কিভাবে তৈরি করা হয় ওটা তো আমি বললাম, যে তুমি এটাকে ভালো করে অবজার্ভ করবে, আর এখান থেকে কিছু ফ্যাক্টগুলো বের করবো আমরা। তো এটা পুরোটা একটা সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এবার এই সেমিকন্ডাক্টরে আমরা করেছি কি, একটা রিজন হচ্ছে আমরা ডোপ করেছি এন টাইপ দিয়ে, মানে এন টাইপ দিয়ে, মানে এন টাইপ না, মানে এন টাইপ ডোপিং করেছি, মানে কি পেন্টাভ্যালেন্ট দিয়েছি না ট্রাইভ্যালেন্ট দিয়েছি, এন টাইপ হয়েছে মানে পেন্টাভ্যালেন্ট স্যার। পেন্টাভ্যালেন্ট দিয়ে। পেন্টাভ্যালেন্ট। ইয়েস, মানে এখানে পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপিং করেছি। আর এইদিকে
এন টাইপ মানে এখানেও পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপিং করেছি, আর এটা হচ্ছে পি আছে, এর মানে এখানে ট্রাইভ্যালেন্ট দিয়ে আমরা ডোপিং করেছি। আচ্ছা, এইবার দেখো, তো এনপিএন ট্রানজিস্টারে এইভাবে ডোপিংগুলো আমরা করেছি। তো এর মানে এখানে এটা এন টাইপ আমি বলছি, এর মানে এখানে ইলেকট্রনের আধিক্য আছে, ইলেকট্রন বেশি আছে, এখানেও ইলেকট্রন বেশি আছে, রাইট? আর এখানে হচ্ছে হোলের সংখ্যা বেশি আছে। আর এটা যখন আমরা ম্যানুফ্যাকচার করি, বানাই, তো সেই ক্ষেত্রে তুমি যদি দেখো ভালো করে অবজার্ভ করো, তো এই থিকনেসটা দেখো, আর এখানে এই থিকনেসটা দেখো, আর এখানে এই থিকনেসটা দেখো, তাহলে দেখবে যে বেস, এটা বেস মাঝখানের যে জাংশনটা, মানে মাঝখানের যে রিজনটা, ওটার থিকনেসটা কম করা হয়, আর সাইডেরগুলোর থিকনেসটা বেশি করা হয়। এটা একটা পয়েন্ট নোট করতে হবে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এর মানে বেসের থিকনেসটা কম করা হয় বাকি অন্য টার্মিনালগুলোর তুলনায়। আচ্ছা, এই যে রিজনটা আছে আর এই যে রিজনটা আছে, তো এখানে একটু ডেনসিটিটা বেশি করা হয় ডোপিংয়ের, এর রেসপেক্টে। এখানেও মানে তোমার করা হয়েছে, ডোপিং করা হয়েছে, এখানেও ডোপিং করা হয়েছে পেন্টাভ্যালেন্ট দিয়ে, বাট এখানে দেখো ইলেকট্রনের সংখ্যা একটু বেশি মনে হচ্ছে এখানকার তুলনায়। তো তার কারণ হচ্ছে তোমার এই সাইডটাতে, এই সাইড মানে কি, আমি এমিটার বলে দিচ্ছি এখন, তাহলে এমিটার সাইডটাতে ডোপিংটা বেশি করা হয়, একটু ঘনত্বটা বেশি করা হয় পেন্টাভ্যালেন্টের। আর কালেক্টর সাইডটাকে, সি ফর কালেক্টর, ঠিক আছে, তো এই কালেক্টর টার্মিনালে বা এই রিজনটাতে একটু কম করা হয়। আর এখানে তো ট্রাইভ্যালেন্ট দিয়ে করা হয়, তো এটাও অত বেশি করা হয় না, এটা লাইট ডোপিং করা হয়, লাইট ডোপিং, হালকা। তাহলে সব থেকে বেশি ডোপিং করা হয় এখানে এমিটারে, তারপরে এখানে করা হয় কালেক্টরে, আর সব থেকে কম করা হয় এখানে, যদিও এখানে পেন্টাভ্যালেন্ট আর এখানে পেন্টাভ্যালেন্ট আর এখানে ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে আমরা ডোপিং করি। স্যার এমিটার কালেক্টর এরকম কেন নাম হয়েছে স্যার? হ্যাঁ, বলছি বলছি, আসছি। তোমার কি মনে হচ্ছে আমি এগুলো কনসিডার করিনি? করেছি, আসছি। না না স্যার, এটা ঠিক জানি আছে, না তো তুমি স্যার। বলছো তো এখানেই আছে আগে। দেখো আসলে এই যে এমিটারটা আছে না, তো এই এমিটারটা হচ্ছে যে এখানে তোমার সাপ্লাই করে, কি সাপ্লাই করে, মেজরিটি চার্জ ক্যারিয়ার সাপ্লাই করে। মেজরিটি চার্জ ক্যারিয়ার মানে কি, যেমন ধরো যদি আমি এনপি এনটা কনসিডার করি, তাহলে এন এর ক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা? ইলেকট্রনগুলো, তাই না? ইলেকট্রনগুলো এখানকার মেজরিটি চার্জ ক্যারিয়ার। তো এর মানে এর সাপ্লাই করবে এমিটারের এখানে, ওটা হচ্ছে তোমার ইলেকট্রন গুলোকে সাপ্লাই করবে। যদি আমি পিএনপি ট্রানজিস্টার দেখি এইটা, তাহলে পিএনপির ক্ষেত্রে এখানে এই রিজনে মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনগুলো? হোলগুলো, এই যে ফাঁকা জায়গা যেগুলো দেখিয়েছে। তাহলে এখানে যে সাপ্লাই করবে এটা, সেটা হচ্ছে হোলগুলো সাপ্লাই করবে। তাহলে এমিটার কেন বলছি, কারণ এটা সোর্স হিসেবে কাজ করছে। কি হিসেবে? সোর্স হিসেবে কাজ করছে। কিসের সোর্স হিসেবে কাজ করছে? তো অ্যান্সার হচ্ছে মেজরিটি ক্যারিয়ারগুলো, মেজরিটি ক্যারিয়ার। তো মেজরিটি ক্যারিয়ার এন টাইপের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন। পি টাইপের ক্ষেত্রে হবে হোলগুলো। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে এমিটার, এই জন্য বলছি এটাকে। আচ্ছা, আর বাকি এটা কালেক্টর এখানে কি হয় তাহলে? কালেক্টরগুলো কি হবে আমি বলছি, ওটা কালেক্টরের ওখানে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, আমরা ট্রানজিস্টর যখন ফাংশন হয়, ট্রানজিস্টরটাকে আমরা যখন কানেকশন করি, তো এটা এমিটারটা আর এটা হচ্ছে বেসটা, ঠিক আছে? তো এমিটার আর বেসের মধ্যে যে কানেকশনটা দিই, সেটা সবসময় ফরওয়ার্ড বায়াসে দিতে হবে, ফরওয়ার্ড বায়াস। আমরা দেখব কেন দিতে হয়, এটা আমরা পরে আসছি, ঠিক আছে? কিন্তু এটা এখন মুখস্থ করে না আপাতত, যে এমিটার আর বেসের মধ্যে যে আমরা কানেকশনটা করব সেটা ফরওয়ার্ড বায়াসে করব, আর কালেক্টর আর বেসের মধ্যে যে কানেকশনটা করব সেটা আমরা করব রিভার্স বায়াস।
ঠিক আছে, এটা একদম মাথায় ঢুকে নাও। কেন? এইটা করলেই ট্রানজিস্টরটা ফাংশন করবে আর কি, আমরা দেখবো আর এরপরে। তো 1 নাম্বার কি বললাম, যে তুমি যদি বেস আর এমিটার জাংশনটা নাও তাহলে এটা ফরওয়ার্ড বায়াস করতে হবে, আর কালেক্টর আর বেস বা বেস আর কালেক্টর যদি নাও তাহলে এটা রিভার্স বায়াসে করতে হবে। এবার সেটা করাই আছে এখানে সার্কিটটাতে। দেখো এটা একটা এনপিএন ট্রানজিস্টর, তো এনপিএন ট্রানজিস্টর, তো এখানে এন টাইপ, তো এন টাইপের সাথে নেগেটিভ কানেক্ট করলে সেটা ফরওয়ার্ড হয় না, তো এন টাইপের সাথে নেগেটিভটা কানেক্ট করেছি ব্যাটারির। আর এইদিকে এটা হচ্ছে পি টাইপ, তো পি টাইপে আমরা কি করেছি, পজিটিভটাকে কানেক্ট করেছি। এটা গ্রাউন্ডেড আছে যদিও, তো গ্রাউন্ডেড আছে যাই হোক না কেন, নেগেটিভের রেসপেক্টে গ্রাউন্ডটা পজিটিভই ভাবা যেতে পারে, মানে -5-এর রেসপেক্টে 0টা পজিটিভই হলো না, বড় হলো। তো এর মানে এই পুরো জিনিসটা কি হলো, ফরওয়ার্ড বায়াসে হলো। আচ্ছা, আর এটা দেখো এটা রিভার্স বায়াসে হচ্ছে কিনা। এখানে এটা এন টাইপ, তাহলে এন এর সাথে আমরা পজিটিভ যোগ করব, তাহলে এখানে দেখো ব্যাটারিটার পজিটিভ টার্মিনালটা যোগ করেছি কালেক্টরটার এখানে, আর এইদিকে তাহলে নেগেটিভ দেবো, তাহলে এটা নেগেটিভটা দিয়েছি, বা পজিটিভের রেসপেক্টে এই গ্রাউন্ডটা তোমার ওটা নেগেটিভ হিসেবে কাজ করবে। তো এখানে তোমার কি হলো, রিভার্স বায়াস এখানে, আর এখানে হলো ফরওয়ার্ড বায়াস। আচ্ছা, আর একটা জিনিস যেটা লক্ষ্য করা উচিত, যে রিভার্স আর ফরওয়ার্ড বায়াস করাতে কি লাভটা হলো, যে লাভটা হলো তোমার, যে এখানে দেখো এই যে ডিপ্লেশন রিজনটার থিকনেসটা এখানে কমে গেছে, কেন, ফরওয়ার্ড বায়াস এই জন্য, আর এখানে থিকনেসটা বেড়ে গেছে, কেন, রিভার্স বায়াস এই জন্য। ঠিক আছে, এবার সাপোজ ধরো এটা একটু কিভাবে কারেন্ট কন্ডাক্ট হয় এখানে সেটা আমরা একটু আলোচনা করি। দেখো এখানে যেটা ফরওয়ার্ড বায়াস আছে, তো তো ফরওয়ার্ড বায়াস মানে এটা নেগেটিভ আছে, তো এ কি করবে, নেগেটিভ ইলেকট্রনগুলোকে রিপিল করবে, মানে এখানে যে ইলেকট্রন ক্যারিয়ারগুলো আছে ইলেকট্রনগুলো, তাহলে নেগেটিভটা নেগেটিভকে রিপিল করে দিবে। তো রিপিল করবে মানে এগুলোর মুভমেন্টটা এইদিকে হবে। ঠিক আছে, তো এই ব্যারিয়ারটাকে, এইটা ব্যাটারিটা লাগানোর জন্য এই ব্যারিয়ারটা পাস করে দিতে পারবে, কারণ কি আমরা যে এখানে ভোল্টেজটা দিব সেই ব্যারিয়ার হাইট থেকে একটু বেশি দিব, ধরো এটা 0.6 ভোল্ট ধরো, তাহলে 0.6 ভোল্টের থেকে বেশি দিলেই কি হবে, এইগুলো ইলেকট্রনগুলো ক্রস হয়ে যাবে। এবার যখন ক্রস হয়ে যাবে, তো মাঝখানে কে এখানে বসে আছে, হোলগুলো, তো একটা ইলেকট্রন যদি হোলের সাথে দেখতে পায় তো এই কি এর সাথে বসে গল্প করবে, গল্প করবে মানে কি কম্বাইন হয়ে যাবে, কম্বাইন, রিকম্বিনেশন বলি আমরা। তো কম্বাইন হয়ে যাবে, কিন্তু সব ইলেকট্রনগুলো কি কম্বাইন হবে, হবে না, কেন, কারণ এখানে তো আমরা ডোপিংটা যে করেছি সেটা ডোপিংটা কি করেছি, অনেক কম ডোপিং করেছি, বেসটাতে যে ডোপিং করেছি ডোপিং ডেন্সিটিটা অনেক কম এখানে। তাহলে এটা বলা হয় যে যতগুলো এখানে ইলেকট্রন পাস করবে তার 5%-এর মতো এখানে কি হবে, এখানে তোমার রিকম্বাইন হয়ে যাবে, বাকি 95% কি হবে, এটা পাস করে যাবে। আচ্ছা, পাস কেন করে যাবে, এখানে তো আরও ডিপ্লেশন রিজনটা আরও বেশি উইথ, তাও পাস করে যাবে কেন, তার কারণ কি, তার কারণ হচ্ছে দেখো না, এটা তো ইলেকট্রন না, তো ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জ, কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করেছি পটেনশিয়ালটা কি পজিটিভ, তো এ কি করবে, আরও আকর্ষণ করবে এগুলোকে, তো আকর্ষণ করবে, তো এই ইলেকট্রনগুলো পাস হয়ে যাবে। ঠিক আছে, মানে এর ব্যারিয়ার হাইট যেটা আছে, ব্যারিয়ার পটেনশিয়াল তার থেকে বেশি অ্যাপ্লাই হবে এখানে ফোর্সটা, তো ওটা পাস হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে তাহলে, আবার আমরা জানি কি ইলেকট্রন যেদিকে মুভমেন্ট করে তার উল্টো দিকে কারেন্ট মুভমেন্ট করে, তো এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করছিলাম সেগুলো সব ইলেকট্রনের মুভমেন্টগুলো, তাহলে ইলেকট্রন যদি এইদিকে মুভ করে তাহলে নিশ্চয়ই কারেন্টটা এইদিকে মুভ করবে। ঠিক আছে, তো এই টার্মিনাল দিয়ে কারেন্টটা বেরিয়ে আসবে, তো এমিটার দিয়ে বেরিয়ে আসছে মানে এটাকে আমরা বলবো এমিটার কারেন্ট। ঠিক আছে, আইই। আচ্ছা, তো এখানে কি হয়েছে, যে এখানে ইলেকট্রনগুলো যে গেল তো কিছু এখানে ডাইভার্টও হতে পারে, মানে রিকম্বাইন হয়ে গেল, তাহলে এখানে ভেতরের দিকে কারেন্টটা ঢুকবে তাহলে, কিন্তু এখানে বললাম না যে 5%-এর মতনই রিকম্বাইন হয়, এর মানে এখানে যে কারেন্টটা ঢুকবে ভেতরে সেটাকে আমরা বেস কারেন্ট বলছি, কারণ এটাকে বেস বলছি মাঝখানেরটাকে, কিন্তু এই বেস কারেন্টটা অনেক কম হবে, স্মল, স্মল মানে কত স্মল, এটা আমরা মাইক্রো এম্পিয়ার অর্ডারে পাই।
তো এই তো স্মল। আচ্ছা এগুলো কি তাহলে এম্পিয়ার অর্ডারে পাবো? না, এগুলোও ছোট, এগুলো মিলি এম্পিয়ার অর্ডারে পাই। ঠিক আছে, তো এটা মাইক্রো আর মিলি, তাহলে এর মাইক্রো রেসপেক্টে মিলিটা তো বড় না। আচ্ছা আর এখানে দেখো কি হয়েছে, এখানে ব্যাটারি এটা দিয়েছো, তো এটা যখন ক্রস হয়ে গেল, তো ক্রস হয়ে ইলেকট্রনগুলো এইদিকে যাচ্ছে, ইলেকট্রনগুলো এইদিকে যাচ্ছে। আর এই ব্যাটারির পজিটিভটা কি করবে, ব্যাটারির পজিটিভটা এখানে ও হোল সাপ্লাই করবে। তো হোল যদি সাপ্লাই করে তো এগুলো একটা ইলেকট্রন একটা হোলকে রিকম্বাইন করে দিবে। ঠিক আছে, তো এবার এর জন্য একটা কালেক্টর কারেন্ট যাবে, ভেতরের দিকে ঢুকবে। আচ্ছা যখনই একটা হোল আর একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা ধরো রিকম্বাইন হয়ে গেলো এখানে, তো তখনই কি হবে, এ আবার একটা ইলেকট্রন ছেড়ে দিবে এদিক, আবার এদিকে ধরো রিকম্বাইন হচ্ছে, আর এখানে এই ইলেকট্রন ছাড়ছে এই ব্যাটারিটা। তো এইভাবে করে একটা কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো হতে থাকবে ট্রানজিস্টরের মধ্যে দিয়ে। তাহলে আমাদের কারেন্টের ডাইরেকশনগুলো যদি দেখি একটা এনপিএন ট্রানজিস্টরে, তাহলে কীরকম হচ্ছে, যে এমিটার দিয়ে কারেন্ট বের হচ্ছে, এমিটার দিয়ে কারেন্ট এমিটার দিয়ে কারেন্ট বের হচ্ছে, আর বেস দিয়ে কারেন্ট ভেতরে ঢুকছে, তা যদিও এটা খুব কম, আর কালেক্টর দিয়েও ভেতরে ঢুকছে, তাই না? তো আমি যদি এখানে কারচফস কারেন্ট ল অ্যাপ্লাই করি, তো আমি এটা লিখতে পারবো যে আই ইটা তোমার আই বিটা প্লাস আই সিটা হবে, তাই না? এমিটার কারেন্টটা আই বি আর প্লাস আই সি এর সমান হবে। এবার দেখো এর মানে এটা তো একটা বলতেই পারছি যে এমিটার কারেন্টটা নিশ্চয়ই কালেক্টর কারেন্ট থেকে বেশি হবে, যদিও আইবিটা খুব কম মাইক্রো এম্পিয়ার অর্ডারে, বাট স্টিল তো একটু বড় হচ্ছেই না। যদি আইবিটা জিরো হতো তখন সেম হতো, না হলে একটু যাই হোক না কেন একটু তো বড় হবে আইটা আইসিতে। আচ্ছা তো এইটা তো এই তো বড় ডায়াগ্রাম আমাদের তো বানানো সম্ভব নয় সবসময়, তো আমাদের দরকার কি পড়লো, সিম্বলের। তো সিম্বলটা ট্রানজিস্টর, যেমন ডায়োডের সিম্বল দিয়েছিলাম না এরকম, তো ট্রানজিস্টরের সিম্বলটা হচ্ছে এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিস্টরের সিম্বল। এখানে দেখো এই যে জিনিসটা যেটা দুটোতেই কানেক্টেড আছে, মাঝখানেরটা, এটা হচ্ছে বেস টার্মিনালকে বোঝায়। ঠিক আছে, আর এই যে অ্যারোটা যেটা দেখাই না, অ্যারোটা বাইরে বের হচ্ছে মানে কি, এমিটারটাকে বোঝাচ্ছে। আর এটা বের হচ্ছে, এখানে কারেন্টটা বের হচ্ছে ট্রানজিস্টর থেকে, এর মানে এটা এনপিএন টাইপ ট্রানজিস্টর। ঠিক আছে, কারণ পিএনপিটা দেখাচ্ছি আমি, তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে। এখানে কারেন্টটা বের হচ্ছে মানে এটা এনপিএন টাইপ ট্রানজিস্টর। ঠিক আছে, মানে এরকম যদি তোমার দেখ কোনো ট্রানজিস্টর হয়, তাহলে এটা বুঝবে তোমার এটা এনপিএন টাইপ। আর এটা বেস, যেদিক যে টার্মিনাল দিয়ে কারেন্ট বের হচ্ছে ওটা হচ্ছে তোমার এমিটার, আর এটা হবে তাহলে কালেক্টর। তাহলে এইভাবে ট্রানজিস্টরটাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়, তাহলে পিএনপিটাও দেখা যাক। তাহলে পিএনপিটা এরকম হবে। তাহলে পিএনপিতে, আর আমি এখানে বেশি বলছি না, পিএনপিতে আগে যা হয়েছিল তার ঠিক উল্টো হবে। এখানেও ফরওয়ার্ড বায়াস তো বললাম যে এটা পি মানে পজিটিভ, তাহলে এখানে পজিটিভটা কানেক্ট করলে ফরওয়ার্ড বায়াস হলো। তাহলে এখানে হোলের সাপ্লাই করবে, আর হোলগুলো যেদিকে মুভমেন্ট করে কারেন্টটা ওই দিকে যায়। তাহলে এখানে এমিটার কারেন্টটা ভেতরে ঢুকবে। তাহলে এখানে যে সিম্বলটা হবে সেটা দেখো কীরকম, কারেন্টটাকে ভেতরে ঢুকিয়েছে, বোঝা গেছে? তাহলে এখানে এটা বেস হয়ে গেল, এটা কালেক্টর হয়ে গেল, আর এটা হলো এমিটার। বাট এখানে এমিটার দিয়ে কারেন্টটা ভেতরে ঢুকছে। আর এর আগেরটা, তাহলে এটা বুঝবে কি, এটা পি এন পি টাইপ ট্রানজিস্টর। আর এর আগে যেটা ছিল যেখানে বের হচ্ছিল কারেন্টটা, এটা বুঝবে এনপিএন টাইপ ট্রানজিস্টর। তাহলে সিম্বলগুলো বোঝা গেছে, কিভাবে সিম্বলগুলো আমরা দেখে বুঝবো। তাই এরপর থেকে আমরা এগুলো আর ডিটেলসে যাব না, আমরা সিম্বল থেকেই আলোচনা করব এরপর থেকে। আচ্ছা, তো এবার দেখো, তো আমি কি বললাম, এমিটার কি, এমিটার হচ্ছে ট্রানজিস্টরের যে সাইডটা সাপ্লাই অফ মেজরিটি ক্যারিয়ার করে, চার্জ ক্যারিয়ার করে। ঠিক আছে, কোথায় সাপ্লাই করে, বেস রিজনে, কারণ এরপরে কি আছে, বেস আছে না, তো বেসে সাপ্লাই করে। আচ্ছা, দ্য সাইড অফ এ ট্রানজিস্টার দ্যাট ইজ মডারেটলি লার্জ বাট হেভিলি ডোপড, দেখো এখানে আছে হেভিলি ডোপড, মানে এই সাইডটাকে, এমিটার রিজনটাকে আমরা হেভিলি ডোপ করি। এই পয়েন্টটা মনে রাখবে, এমসিকিউতে আসবে।
আসবে ওটা বলছি না, আসতে পারে আর কি। তাহলে এই যে ট্রানজিস্টরের যে এমিটার রিজনটা, এটাকে হেভিলি ডোপ করা হয়, খুব বেশি ডোপিং করা হয়। আচ্ছা, আর বেস রিজনটা দেখো, বেস রিজনটা এটা তো বুঝতে পারছো মাঝের রিজনটা, কিন্তু এখানে লাইটলি ডোপ করা হয়, মানে এখানে খুব বেশি ডোপিং করা হয় না। মানে বেশি ডোপিং করে দিলে এখানে বেশিরভাগ ইলেকট্রন রিকম্বিনেশন হয়ে যাবে, তো কারেন্টটা পাবেই না বেশি, এই জন্য লাইটলি ডোপ করা হয়। ঠিক আছে। আর কালেক্টরটা কি, কালেক্টরটা হচ্ছে, আর বাকি যে এটা পড়ে থাকলো, তো এটা হচ্ছে কালেক্টর। এই যে এখানে যে ডোপিংটা করা হয় তা এই দুটোর মাঝামাঝি করা হয়, মানে এ তো হেভিলি ছিল আর এ পুরো লাইটলি ছিল, তাহলে এখানে মডারেট, মানে এর থেকে বেশি বেস থেকে, আর এমিটার থেকে কম, মানে স্লাইটলি লেস দেন দ্য এমিটার বাট হ্যাজ এ থিকনেস স্লাইটলি মোর দেন দ্যাট অফ দ্য এমিটার। আচ্ছা, থিকনেসটা একটু বেশি রাখা হয় এখানে, ওটাই কালেক্টর বলছি। কালেক্টর, আচ্ছা কালেক্টর কি করে তাহলে, কালেক্টর কেন? কারণ এই যে এমিটারে যে ইলেকট্রন বা হোলগুলোকে রিলিজ করেছিল, সে এগুলোকে কালেক্ট করছে ট্রানজিস্টারের ভেতরে, তো এই জন্য এটাকে কালেক্টর হিসেবে কাজ করছে। তাহলে এ করে কি, কালেক্টর গ্যাদার্স দ্য মেজরিটি অফ দ্য চার্জ ক্যারিয়ার্স সেন্ট বাই দ্য এমিটার, মানে এমিটার যে চার্জ ক্যারিয়ারগুলো সেন্ড করবে, সে এগুলোকে জমা করবে, জমা করে এখানে আবার এটা কালেক্টর কারেন্ট ভেতরে ঢুকবে। তো এইগুলো এখানে কয়েকটা পয়েন্ট মনে রাখার যেগুলো, সেটা হচ্ছে যে এমিটার রিজনটা হেভিলি ডোপড, কালেক্টর রিজনটা, আচ্ছা বেসটা হচ্ছে লাইটলি ডোপড, আর কালেক্টরটা হচ্ছে এর মাঝামাঝি। আর এটার উইথটাও দেখতে পারো যে এমিটার আর বেসের মধ্যে যে ডিপ্লেশন উইথটা সেটা কম, কারণ এটা বুঝতেই পারছো কেন এটা কম, কারণ এখানে এই পয়েন্টটা দেখো, এমিটার বেস জাংশনটাকে অলওয়েজ ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে, তো ফরওয়ার্ড বায়াসে রাখলে এই ডিপ্লেশন রিজনটা একটু কমই থিকনেসটা হবে। আর কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াসে রাখতে হবে, তাহলে এটা একটু থিকনেসটা বেশি, একটু বুদ্ধি লাগায় পড়বে, তো এখান থেকে কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবে। ওকে, তো এটা হলো, এটা হলো, এটা হলো। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই মানে এগুলোর বিভিন্ন মুড আছে, মানে এখানে যেমন আমি যে ছবিটা দেখিয়েছি, তো এখানে বেসটাকে গ্রাউন্ড করা হয়েছে, তাই না? বেসটাকে গ্রাউন্ড করা হয়েছে, তো বেসটাকে গ্রাউন্ড করা হয়েছে, তো আমরা এটাকে বলবো কমন বেস মুড, কমন বেস মুড। কিন্তু যদি আমি ধরো সাপোজ, মানে এটা ধরো তোমার, আচ্ছা সব থেকে প্রথমে বলো তো এটা কোন ধরনের ট্রানজিস্টর, এনপিএন না পিএনপি? কারেন্ট বেরোচ্ছে তার মানে হচ্ছে এনপিএন। এনপিএন, ঠিক। তো এনপিএন এ এটা হচ্ছে এমিটার, তাই তো, এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে কালেক্টর। তো আমি বেসটাকে যদি গ্রাউন্ড করে দিই, মানে গ্রাউন্ডে করি, তাহলে এটা কমন বেস মোড হলো। সাপোজ আমি এই এমিটারটাকে যদি গ্রাউন্ড করে দিই এখানে, তাহলে এটা কোন মোড হবে, কমন এমিটার মোড হবে। ঠিক আছে। বা আমি যদি ধরো কালেক্টরটাকে কোনো সার্কিটে গ্রাউন্ড করে দিই, মানে গ্রাউন্ড মানে জিরো পটেনশিয়াল দেওয়া, তো এটাকে ধরো এটার সিম্বলটা গ্রাউন্ডের এরকম হয়, তো কালেক্টরকে যদি কখনো গ্রাউন্ড করে দিই তাহলে ওটা কি হবে, কমন কালেক্টর মোড। মানে ট্রানজিস্টরটাকে আমরা যখন সার্কিটে কানেকশন দিই, তো তিনভাবে কানেকশন দিতে পারি। একটা তো কমন বেস মোডে, যেটা এখানে দেখানো হয়েছে যে বেসটাকে গ্রাউন্ড করা হয়েছে, আর না হলে আমরা কমন কালেক্টর মোডে দিতে পারি, আর না হলে কমন এমিটার মোডে দিতে পারি। আমাদের যেটা মেইনলি পড়তে হয়, বা বেশিরভাগ যেটা পড়তে হয়, বা বেশিরভাগ যেটা ইউজ হয়, সেইটা হচ্ছে যে কমন এমিটার মোডটা। ঠিক আছে, মানে এমিটারটাকে গ্রাউন্ড করব, তো সেটা আমাদের একটু দেখা যাক। তো এটা হচ্ছে কমন এমিটার মোডে একটা সার্কিট ঠিক আছে। মানে এইটাতে এখনো ধ্যান দাও না, এটা কিছু না, এটা ভুল আছে সব। এখানে দেখো কমন এমিটার মোডে, এখানে দেখো। আচ্ছা, সব থেকে প্রথমে আমাকে বলো এইটা এন টাইপ না পি টাইপ ট্রানজিস্টর?
মানে NPN এনপিএন না PNP পিএনপি আর কি। বেরোচ্ছে তো পয়েন্ট। হ্যাঁ, তাহলে এটা এনপিএন টাইপ, তাই তো? ঠিক আছে, এটা এনপিএন টাইপ ট্রানজিস্টর হলো। আচ্ছা, আর এখানে এই এমিটার যে টার্মিনালটা ওটাকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি, গ্রাউন্ড করে দিয়েছি। তাহলে এটা কোন মোডে কানেক্ট করা হয়েছে? কমন এমিটার মোডে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর কমন এমিটার মোডে যদি দেখি আমরা, তাহলে এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা বেস কারেন্ট, আর এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে ওটা এমিটার কারেন্ট, আর এখান থেকে এই কালেক্টর কারেন্টটা ভেতরের দিকেই ঢুকবে, তাই না? আমরা দেখলাম কারেন্টটা এনপিএন এ ভেতরের দিকেই ঢুকে, তাহলে এটা কালেক্টর কারেন্ট হবে। আচ্ছা, এখানে যে ভোল্টেজটা দিচ্ছি সেটাকে ভিবিবি বলছি। ভিবিবি মানে এটা বেসে আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, এই বেসে। ধরো এখানে +5 ভোল্ট বললাম, তাহলে বেসে আমরা +5 ভোল্ট দিলাম এরকম। আর যদি এইখানে এই জিনিসটা বলি, তাহলে এটা ভিসিসি। ভিসিসি বলছি মানে এই কারেন্টটা দেখো এখানে অ্যাপ্লাই হয়েছে, এই ভোল্টেজটা কালেক্টর ভোল্টেজ। আর এটা একটা রেজিস্ট্যান্স লাগিয়ে আমরা ওই ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি। বা এটাকে তুমি এখানে এইভাবে করে দেখাতে পারো, এখানে ভিসিসি বলে দিলে একটা রেজিস্টার লাগিয়ে টুক করে। তো এইভাবে এটা কমন এমিটার মোডে তোমার একটা এনপিএন ট্রানজিস্টরকে কানেক্ট করা হয়, ঠিক আছে। এবার এটা কেন পড়ছি আমরা? কারণ এটাকে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব। তো অ্যাম্পলিফায়ার হিসেবে মানে কি? অ্যাম্পলিফায়ার মানে বিবর্ধন করা। তো মানে আমরা ইনপুটে এরকম যদি সিগন্যাল দিই, তাহলে আউটপুটে আমরা একটু বড় পাবো, মানে এরকম বড় পাবো। তাহলে এত হাইটের সিগন্যালটাকে এত হাইটের পাবো, তাহলে অ্যাম্পলিফাই হবে, এর মানে কারেন্টটা। তো অ্যাম্পলিফায়ার হিসেবে এই কমন এমিটার মোডটাকে আমরা ইউজ করি। তো এই জন্য আমি এটা বলছি এখন। আচ্ছা, তো এইটা কি দেখিয়েছেন স্যার? এইটা এই পাশে গ্রাফটা, এইটাকে আমরা বলছি ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ এ ট্রানজিস্টর। ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ, তাহলে ইনপুট মানে ইনপুটে কি হচ্ছে? আইবি হচ্ছে, ঠিক আছে। আর ইনপুটে কি? এখানে ভিবিই, মানে এখানকার যে ভিবিই যদি বলি মানে বেস আর এমিটার জাংশনটার মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা, ওটার কথা বলছি। মানে আমি এটার কথা বলছি, ভিবিইটা মানে বেসটা আর এমিটারটার মধ্যে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা ওটা হচ্ছে ভিবি। তো আমি যদি ইনপুট কারেন্ট বা বেস কারেন্ট যদি বলি, বেস কারেন্ট আইবি আর বেস আর এমিটার জাংশন ভোল্টেজ ভিবিই এর একটা গ্রাফ প্লট করি, তাহলে সেটাকে আমরা বলি ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ দ্য ট্রানজিস্টর। বোঝা গেছে? তো ওটা কীরকম হয়? তাহলে দেখবে তুমি ভিবিটার একটা যদি জিরো থাকে না, মানে এদের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই, তাহলে দেখবে যে আইবিটাও জিরো, মানে কোনো বেস কারেন্ট যাচ্ছে না। মানে এখানে যদি ভিবিইটা জিরো করে দিই তাহলে কোনো বেস কারেন্ট যাচ্ছে না। এবার জিরো থেকে সাপোজ ধরো আমি বাড়াচ্ছি, আস্তে আস্তে বাড়াচ্ছি, রাইট? তো যদি বাড়াই তো তখন একটা নির্দিষ্ট ভোল্টেজ আসবে এখানে। এটা দেখো 0.4, এটা 0.5 বলে, এটা 0.4 ধরে নাও। তো 0.4 ভোল্ট, তারপরে দেখা গেল যে বাড়বে। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কিন্তু তোমার, আমরা যখন ইনপুট ক্যারেক্টারিস্টিক বলছি তো আউটপুটে চেঞ্জ করব না কিছু। মানে আউটপুট মানে কি, যে ভিসিইটা যেটা কমন, মানে কালেক্টর আর এমিটারের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা ভিসিইটা, এটা ফিক্সড রাখবো, ঠিক আছে। আর এটাকে ভিবিইটাকে আমরা ভ্যারি করব। তো সেই ক্ষেত্রে দেখবো যে আইবিটা কীরকম চেঞ্জ হচ্ছে। তাহলে ওটা দেখবো যে ওটা এরকম ডায়োডে যেমন চেঞ্জ হচ্ছিল না এরকম, তাহলে এখানে ওরকমই চেঞ্জ হবে। কারণ এটা আসলে তো এটা একটা জাংশনই না, পিএন জাংশনই, তাহলে এখানেও চেঞ্জটা ওরকমই হবে। তো আইবি ভার্সাস ভিবিই যেটা দিচ্ছে ওটা তোমার ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ এ ট্রানজিস্টার দিচ্ছে, ঠিক আছে। আর এখানে এই যে আউটপুটে যে ভিসিইটা, এটা ফিক্সড রাখবো, কিন্তু দেখো 10 ভোল্টে এটা এই দিক থেকে গেছে, মানে দূর হয়ে গেছে, কিন্তু ফিক্সডই রেখেছি। কিন্তু 6 ভোল্ট যদি করি তাহলে একটু সামনের দিকেই উঠে গেছে, ঠিক আছে।
আরও যদি 2 ভোল্ট করে দাও তাহলে আরও সামনের দিকে উঠে গেছে। তো এখানে এটা জিজ্ঞেস করা হতে পারে যে ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা যে আছে কার কার আর কার মধ্যে রাখা হয়, কোনটাকে ফিক্সড রাখা হয়, মানে কার কার মধ্যে করা হয়, তাহলে অ্যান্সার হচ্ছে আইবি আর ভিবি এর মধ্যে ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা ড্র করা হয়। আর এখানে কি ফিক্সড রাখা হয়, তাহলে ভিসিইটা এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা ওটা ফিক্সড রাখা হয়। আর একটা জিনিস লক্ষ্য করেছো কি যে এখানে মাইক্রো এম্পিয়ার অর্ডারে আছে, আর আমরা এখানেও দেখেছিলাম যে আইবি যেটা সেটা তো মাইক্রো এম্পিয়ার অর্ডারে হয়, অনেক কম হয়, 5%-এর জন্য হয় খালি ওই কারেন্টটা। আচ্ছা, এটা তো হলো ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। তো আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভও হবে এর মানে, আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ যদি হয় তাহলে এখানে ইনপুটগুলো ফিক্সড রাখবো আর আউটপুটের আমরা দেখব। তো ওটা কি কার সাথে কার দেখি, তাহলে ওটা দেখো এই জিনিসটা এখানে স্যার একবার আর বলুন তো একবার। আমি বলছি ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ মানে আমরা আইবিটাকে দেখব, আইবি ভার্সাস ভিবিইটা প্লট করব গ্রাফ। তো যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। বোঝা গেছে? আর এটা প্লট করার জন্য আমাদের কালেক্টর আর এমিটারের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা ওটাকে ফিক্স রাখবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। না আউটপুটটা স্যার ওটা ফিক্সড থাকছে। হ্যাঁ, মানে এখানে ভিবিটা এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা ফিক্স রাখবো। ইনপুট সিগন্যাল আমরা এই দিক থেকে দিই, তো তো আইবিটা এই জন্য আইবি ভার্সেস ভিবি করলে ইনপুট ক্যারেক্টারিস্টিক বলছি। আচ্ছা, এরপরে যদি আউটপুটটা দেখি তাহলে দেখো আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা ইম্পর্টেন্ট আছে, এখানে অনেক কিছু বোঝার আছে, তো ওই জিনিসটা দেখবে। এটা তো সেম সার্কিট। এবার এখানে আমরা করব কি যে তোমার আই বিটাকে যেটা আগে ভেরিয়েবল ছিল এখন এটাকেই ফিক্সড করে দেবো আউটপুটের জন্য। তাহলে আইপিটাকে ফিক্সড করে দেবো। ফিক্সড করে দেবো মানে ধরে নাও যে আমি 10 মাইক্রো এম্পিয়ারে ফিক্সড করে দিলাম, মাইক্রো এম্পিয়ার অর্ডারে হবে, বা ধরো 100 মাইক্রো এম্পিয়ারে ফিক্সড করে দিলাম, যে কোনো একটা ভ্যালুতে ফিক্সড করে দেবো। আচ্ছা, ফিক্সড করে দেওয়ার পরে আমি কি দেখব যে আউটপুটের কারেন্টটা মানে কালেক্টর কারেন্টটা আইসিটা, সেই আইসিটা আর যেটা মিলি এম্পিয়ার অর্ডারে হয় সেইটা ভিসিই ভোল্টেজটার সাথে, মানে এর ভোল্টেজ ডিফারেন্সটা দেখো, এর আগে ভিসিইটা ফিক্সড করেছিলাম, এখন আমি ভিসিইটা ভ্যারি করব। ঠিক আছে? ভিসিইটা ভ্যারি কিভাবে করব, তো সেটা আমি এই ব্যাটারিটা যে আছে সেটা আমি চেঞ্জ করতে পারি, তো সেই হিসেবে এর একরসে ভোল্টেজ ড্রপটা চেঞ্জ হবে। তো এইটা ভ্যারি করব, তাহলে দেখব যে কী রকমের গ্রাফটা হচ্ছে। তাহলে যদি আমরা দেখি এই গ্রাফটা অ্যানালাইসিস করাটা অনেক ইম্পর্ট্যান্ট আছে। তাহলে দেখো যখন আইবিটা কম, ঠিক আছে, আইবিটা কম যখন, মানে আইবিটা ধরো 50 মাইক্রো এম্পিয়ারে ধরো ফিক্সড রেখেছি, এবার আমি ভিসিইটা এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ওটা ভিসিইটা ধীরে ধীরে বাড়াচ্ছি 0 থেকে। ঠিক আছে? তো প্রথমে কি হবে, 0 থেকে বাড়ালে প্রথমে ওটা লিনিয়ারলি বাড়ছে, দেখো লিনিয়ারলি বাড়ছে, তারপরে একটা সময় দেখবে যে তুমি ভিসিইটা আরও বাড়াতেই থাকো, কারেন্টটা কিন্তু আর বাড়ছে না, মানে স্যাচুরেশন হয়ে যাচ্ছে তখন। ঠিক আছে? মানে আইসিটা আর বাড়ছে না। এবার এটা ফিক্সড 50 মাইক্রো এম্পিয়ারের ছিল, এবার ধরো 50টা আমি 100তে ফিক্সড করলাম, মানে আইবিটাকে বাড়ালাম, 100 মাইক্রো এম্পিয়ার করলাম, কিন্তু ফিক্সড করে দিলাম, ভেরিয়েবল করছি না। ফিক্সড করে দেওয়ার পর তারপরে আবার দেখছি যে ভিসিটা আমি 0 থেকে বাড়াচ্ছি, তো দেখছি কালেক্টর কারেন্টটা কীরকম চেঞ্জ হচ্ছে। তাহলে কি দেখছি যে প্রথমে তো লিনিয়ারলি বাড়ছে ওহমের সূত্র অনুযায়ী, মানে এরকম করে বাড়ছে, তারপরে কি আবার স্যাচুরেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তারপরে এইভাবে করে, এর মানে এটা যে প্যাটার্নটা আমরা লক্ষ্য করছি যে আইবি তুমি যত বাড়াচ্ছ তো তত উপরে গিয়ে স্যাচুরেশন হচ্ছে, মানে তত বেশি কারেন্ট ফ্লো হচ্ছে আর কি আইসিটা, তাই না? দেখো না, আইবিটা যখন 200 মাইক্রো এম্পিয়ার, তো আইসিটা তখন বেশি হয়েছে, 50 40 50 60 ধরে নাও, 60 মিলি এম্পিয়ার হচ্ছে। এর মানে একটা জিনিস তো ক্লিয়ার হলো যে আইবি যদি বেশিতে ফিক্সড করি, মানে আইবি বাড়াই, তাহলে আইসিটাও
তোমার বাড়ছে আর কি। এটা একটা জিনিস হলো। আচ্ছা, আর একটা জিনিস আরো দেখবে যে আইবিটা, এই তার মানে জিনিসটা, হ্যাঁ বলো। বলছে এর উপরে নির্ভর করছে স্যার তাহলে এই যে যেটা আইবিটা করছেন ওর উপরে হ্যাঁ, মানে আইবিটা কততে ফিক্সড করেছো ওটার উপরে নির্ভর করেছে। আইবিটা ফিক্সড করছো, কিন্তু কততে ফিক্সড করছো ওটার উপরেও নির্ভর করে, বুঝতে নির্ভর পেরেছো? করছে হ্যাঁ, করছে। এবার দেখো আইবি যদি এটা তো 50, তারপরে আমি ধরো 40, 20, এবার একটা মিনিমাম ভ্যালু আছে, ঠিক আছে, একটা মিনিমাম ভ্যালু আছে আইবিটা, তো ওর নিচে যদি আর তুমি নিয়ে যাও আইবিটা, তো তখন কোনো কারেন্টই পাবে না আইসিতে। ভিসিটা তুমি যতই বাড়াও না কেন, আইসি পাবেই না, বোঝা গেছে? তো ওই জন্য ওই আইবি এর ওই ভ্যালুটাকে আমরা বলি কাট অফ রিজন, মানে ওর নিচের যে জায়গাটা হবে যেখানে কোনো আমরা পাচ্ছি না, ওটাকে বলছি কারেন্ট কাট অফ রিজন, বোঝা গেছে? আচ্ছা, তো আর বাকি এইদিকে এখানে তোমার এই যে একটা লিনিয়ারলি বাড়ছে, তাহলে এটা তো ওহমিক হয়ে যাচ্ছে মোটামুটি লিনিয়ার। তো এর এই দিকের জিনিসটা কি, তাহলে এই রিজনটাকে কি বলবো? এটাকে বলি আমরা স্যাচুরেশন রিজন, সম্পৃক্ত অঞ্চল, ঠিক আছে? আর বাকি যে জিনিসটা আছে এইখানে, এই জিনিসটা, এইগুলোকে আমরা বলি অ্যাক্টিভ রিজন। তো আমাদের ট্রানজিস্টরটাকে যদি কাজ করাতেই হয়, বুঝতে পেরেছো, আমাদের ট্রানজিস্টরটাকে যদি কাজ করাতে হয়, ফাংশনাল করতে হয়, তাহলে নিশ্চয়ই ভোল্টেজগুলো আমরা এইভাবে ফিক্স করব যাতে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ রিজনে কাজ করে, অ্যাক্টিভ রিজনে থাকে। অ্যাক্টিভ রিজনে থাকলে ট্রানজিস্টরটা ঠিকঠাক করে কাজ করবে, আর না হলে কিন্তু কাজ করবে না, বোঝা গেছে? এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অ্যাক্টিভ রিজনে থাকার কন্ডিশন কি তাহলে? কন্ডিশন হচ্ছে যে আইবিটা তোমার নিশ্চয়ই এই এই কাট অফের যে আইবি তার থেকে বেশি হতে হচ্ছে, ঠিক আছে? আর ভিসিইটাও একটা নির্দিষ্ট মানে ভ্যালু থেকে বেশি হতে হচ্ছে, তারপরে অ্যাক্টিভ রিজনে যাচ্ছে। আচ্ছা, অ্যাক্টিভ রিজন কখন আসে, একটা ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজন কখন আসে? তো সেটা আমি আগে বলেছি, মানে অ্যাক্টিভ রিজনে কখন আসে, যখন ট্রানজিস্টরটার বেস আর এমিটার যে জাংশনটা এটা ফরওয়ার্ড বায়াসে হয়, আর বেস আর কালেক্টর যে জাংশনটা ওটা রিভার্স বায়াসে হয়, ঠিক আছে? তো এই দুটো যদি রিভার্স বায়াসে আর এই দুটো ফরওয়ার্ড বায়াসে হয়, তখন অ্যাক্টিভ রিজনে ট্রানজিস্টরটা থাকে, আর তখনই তুমি কারেন্ট পাবে, সার্কিটটার আউটপুট পাবে, ঠিক আছে? আচ্ছা, এই যেমন ধরো, আচ্ছা এই যে ডাটাগুলো আছে, মানে এখানে এই যে কারেন্টটা, এই কারেন্টটা, এটা মোটামুটি ধরো না 0.23 মিলি অ্যাম্পিয়ারের মতো হয়, ঠিক আছে? আর ভিসির যে কাট অফ ভোল্টেজটা এটাও এরকম 0.23 ভোল্টের মতো হয়, 0.23 ভোল্টের মতো, 0.2 আর 0.3 এরকম ভোল্টের মতো। তো সাপোজ ধরো আমি বলে দিচ্ছি যে ভিসিটা সাপোজ 6 ভোল্ট অ্যাপ্লাই করেছি, আর আইসিটা ধরো আমি 5 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি, তাহলে ট্রানজিস্টরটা কোন রিজনে আছে? স্যাচুরেশন রিজনে আছে, কাট অফ রিজনে আছে, না অ্যাক্টিভ রিজনে আছে? তাহলে দেখো, মানে এটা 5 মিলি অ্যাম্পিয়ার মানে এখানে আছে, এখানে ধরে নাও, আর এখানে 6 ভোল্ট মানে এখানে আছে, তাহলে অ্যাক্টিভ রিজনেই আছে না? এটা আমি ধরো 50 মিলি অ্যাম্পিয়ার করে দিলাম, আর এটা 6 ভোল্ট করলাম, তাহলে 6 ভোল্টের সোজা এখানে করো, আর 50 মিলি অ্যাম্পিয়ার এখানে, মানে অ্যাক্টিভ রিজনেই আছে ট্রানজিস্টরটা। তো এই রিজনটার মানে সাদা অংশটা যতটা আছে, এই রিজনটার যে কোনো রিজনেই থাক না কেন ট্রানজিস্টরটা, তো সেটা অ্যাক্টিভ রিজনে আছে, আর তখন কারেন্ট কন্ডাক্ট করবে, মানে এই যে পুরো রিজনটা যেখানেই থাক না কেন, বোঝা গেছে? আর ট্রানজিস্টরটা অ্যাক্টিভ রিজনে আছে মানে কি, মানে বেস আর এমিটারটা ফরওয়ার্ড বায়াসে, আর কালেক্টর আর বেসটা রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস মানে কি, ওটা আমরা আগের দিন পড়ে নিয়েছি, ঠিক আছে? তো এইটা ছিল তোমার কি আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ এ ট্রানজিস্টর। এখান থেকে কোশ্চেন আসে, আমরা দেখবো কোশ্চেনগুলো, আজকেই দেখবো। আচ্ছা, এরপরে দেখো আমরা যেটা পড়বো
সেটা হচ্ছে একটা ট্রানজিস্টরকে অ্যানালাইসিস করতে গেলে আমাদের কিছু প্যারামিটার ডিফাইন করতে হয়, ঠিক আছে, মানে ক্যালকুলেশনের সুবিধা হয় আর কি। কিন্তু আমরা অত ডিটেলসে যাব না, জাস্ট কয়েকটা প্যারামিটারগুলো কী হয় ওটা আমি খালি বলে দিচ্ছি। তো একটা হচ্ছে আলফা প্যারামিটার হয়, একটা হচ্ছে বিটা প্যারামিটার হয়, ঠিক আছে, যেগুলোকে আমরা বলি ট্রানজিস্টর আলফা আর ট্রানজিস্টর বিটা, ঠিক আছে। তাহলে আলফা প্যারামিটারটা কি আর বিটা প্যারামিটারটা কি এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে এখানে দেখছো এটা আইসিটা, ঠিক আছে, আর এমিটার এটা আইইটা, যেটা এই দুটোর রেশিও যদি নাও, আইসি বাই আইই যদি নাও, তাহলে যে রেশিওটা আসবে সেটাকে বলছি আলফা প্যারামিটার, ঠিক আছে, ট্রানজিস্টর আলফা বলা হয়। আচ্ছা, আর আইসি আই এটাকে এটা আলফা ডিসিও বলি আমরা, বা এটাকে আলফা ডিসিও বলতে পারি, কারণ আইসি আর আই এগুলো হচ্ছে ডিসি কারেন্ট, এই জন্য। আচ্ছা, তাহলে এসির জন্য কি হবে? তো এসি যদি হয় তাহলে তো এসি এরকম হয় না, মানে কারেন্টটা ভেরি করে সেই ক্ষেত্রে। তো এসির জন্য আমাদের যদি লিখতেই হয় তো আমরা আইসি আইই না লিখে চেঞ্জটা নিব, ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, এটাকে আলফা এসি বলবো। বাট এসিটা আমাদের অত দরকার নেই, তুমি শুধু এটাই মনে রাখো আলফা ডিসি মানে আইসি বাই আইই। তাহলে বিটাটা কি স্যার? বিটাটা হচ্ছে উপরে আইসি রাখবো আর নিচে করব আইবি, আইবি, বিটা নয়, আইবি, আইবি, ঠিক আছে। মানে এটাকে ট্রানজিস্টর বিটা বলছি, তাহলে এটা বিটা ডিসি দিবে। সিমিলারলি বিটা এসি বের করার জন্য ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি নেব, তাহলে বিটা এসি পাবো। বাট এটা আবার একই রকম, এটা অতটাই দরকার নেই, এটা দরকার আছে। আচ্ছা, এটা দেখো, বিটাটা যদি কনসিডার করি, বিটাটা, তাহলে বিটাটা কি কার রেশিও? আইসি এর আর আইবি এর রেশিও, তাই না? আইসি আর আইবি এর রেশিও। আইসিটা কি? কালেক্টর কারেন্ট, মানে এটাকে আমি যদি আউটপুট কারেন্ট বলতে পারি। আর আইবিটা বেস কারেন্ট, মানে এটাকে আমি যদি ইনপুট কারেন্ট বলি। তাহলে বিটাটা আসলে কি দিচ্ছে? এটা একটা অ্যাম্প্লিফিকেশন, মানে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর দিচ্ছে না? কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর দিচ্ছে, বা এটাকে আমরা বলি ডিসি কারেন্ট গেইন হচ্ছে, মানে ইনপুটের রেসপেক্টে কতটা আউটপুটে পাচ্ছ, কতটা গেইন হচ্ছে, ওই জিনিসটা দিচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে এটাকে আমরা বলি ডিসি কারেন্ট গেইন বা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরও বলতে পারি। ডিসির ক্ষেত্রে ডিসি কারেন্ট গেইন। কখন কখন? যখন কমন এমিটার মোডে, কারণ এখানে কমন এমিটার মোডে আমরা কানেকশনটা করেছি, কমন এমিটার মোড, ঠিক আছে। তো ব্যাপারটা কি হলো? তো বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। তো এই রিলেশনটা অনেক সময় ইউজফুল হয় অ্যাকচুয়ালি, যদি অ্যাকুরেটলি করা যায় না, তো যে জিনিসটা আসে এদের মধ্যে রিলেশনটা, অ্যাকচুয়াল রিলেশন যেটা, সেটা আর একটা টার্ম থাকে এখানে, মানে অ্যাকচুয়াল রিলেশনটা আইসি প্লাস, মানে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি তো হয়, প্লাস আরও একটা টার্ম থাকে যেটা হচ্ছে 1 + বিটা টাইমস আই সিও। আইসিওটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে, মানে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। বাট এই যে কারেন্টটা এটা টেন্স টু জিরো, মানে নেগলিজিবল। তো এই প্রোডাক্টটাও অনেক ছোট হয়, তো এই জন্য ওটাকে আমরা বাদ দিয়ে দিই, মানে এই পুরোটাকে আমরা টেন্স টু জিরো করে বাদ দিয়ে দিই। তো আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি যদি আমরা কনসিডার করি তো অতটা এরর আসে না, ঠিক আছে। তো আমরা মনে রাখবো কি আইসি ইকুয়াল টু বিটা আইবি মনে রাখলেই হবে আমাদের জন্য আপাতত। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমি তো তখন বললাম কি যে আইসিটা মিলি অ্যাম্পিয়ার অর্ডারে হয়, আই বিটা মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে হয়। তো এখানে আইসি বাই আই আছে, দুটোই মিলি অ্যাম্পিয়ার অর্ডারে, তাহলে আলফার একটা ভ্যালু আছে। কিন্তু এখানে আই বি আছে, এটা মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে, তাহলে নিশ্চয়ই একটা তো ক্লিয়ার হলো যে আলফাটা গ্রেটার দেন বিটা হবে। এটা ক্লিয়ার হলো কি হলো না?
আলফাটা ভেরি ভেরি গ্রেটার দ্যান বিটা হয়, ঠিক আছে। আর যদি এর মানটা দেখো তাহলে আলফাটার মান হচ্ছে 0.95 থেকে 0.99 মতো, মানে লেস দেন ওয়ানই হয় আর কি। কারণ আমরা এখানে দেখলাম না যে তখন বললাম যে আই ইটা কি হয়, আই সি প্লাস আই বি হয়, তাহলে আমি তখন বললাম যে আই ইটা গ্রেটার দেন আই সি হয়। তাহলে নিচে যদি বড় হয় আই ইটা আই সি এর তুলনায়, তাহলে এর রেশিওটা 1 থেকে ছোটই হবে, তাহলে এরকম একটা অর্ডারে আসে 0.95 থেকে 0.99 অব্দি। আর যেহেতু আই বিটা মাইক্রো এম্পিয়ার অর্ডারে, তোর বিটাটা অনেক বেশি হয়, মানে এটা 300-400-র মতো হয়ে যায়, ঠিক আছে। বিটাটা অনেক বেশি হয়, তো এটা ভ্যারি করতে পারে 50 থেকে 450-এর মতো। এটা কোনো ইউনিট নেই, কারণ রেশিও অফ টু কারেন্ট না, তো কোনো ইউনিট নেই, এগুলো প্যারামিটার খালি। আচ্ছা, তো এটা স্যার তো স্ক্রিনটা একটু অস্পষ্ট অস্পষ্ট হচ্ছে কেন? একটু বুঝতে পেরেছি। হ্যাঁ অবশ্যই বিটাটাই তো বড় হবে, আমি ওটাই বলতে যাচ্ছিলাম, লিখে দিয়েছি বল। বিটাটা আলফার থেকে বড় হবে, ওটাই তো এটা বলছিলাম না, 50 থেকে 450-এর মতো। থ্যাংক ইউ। তো বিটাটা কি হলো, বড় হলো। তো এটা তো ঠিক আছে, আমরা এটা বুঝতে পারলাম মনে রাখার জন্য যে বিটাটা বড় হবে আলফার থেকে। এটা আমরা আইসি আইবি এর রেশিও ওখান থেকেও বুঝতে পারছি। কিন্তু এক্সাক্ট রিলেশনটা যদি আমাদের দেখতে হয় বিটা আর আলফার মধ্যে, তো ওটাও মনে রাখবে। তো সেটা কি হয়, সেটা হয় বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 - আলফা। তাহলে দেখো আলফাটা 0.9-এর ঘরে, তাহলে 1 - আলফা মানে 0.1-এর ঘরে, তাই না? তো এবার 0.1 আর উপরে 0.9 যদি করো, তাহলে বিটাটা বুঝতেই পারছো বড় হবে। তো এদের মধ্যে এক্সাক্ট রিলেশনটা এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, রিলেশনটা কিভাবে এটা কিভাবে আসলো? আসবে জানতে হবে না, তাই তো? না না না, একদম দরকার নেই। এটা মনে রাখতে এটা মনে হ্যাঁ, রাখবে, এই যে আমি বলছি না যে আইসি ইজ ইকুয়াল টু মনে বিটা রাখতে আইবি হবে। প্লাস 1 + বিটা আইসিও, হুম। এটা কিভাবে আসলে এটাও জানার দরকার নেই, এগুলো ডেরিভেশন আছে, কিন্তু এখন মাথা ঘামাও না, ঠিক আছে। আমি লাভ কি? এগুলো শোনো, এগুলো ঠিক আমরা আছে থাক। গ্র্যাজুয়েশনে পড়েছি। এগুলো নাকি স্যার ওটাই। আচ্ছা, তো এটা হলো মানে এখান থেকে এই কয়েকটা পয়েন্ট এই স্লাইডে যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট সবগুলো। আচ্ছা, তারপরে আমরা পড়বো যে এই যে কমন এমিটার মোডটা আমি বলছিলাম, কমন এমিটার মোডটাকে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করি, ঠিক আছে। তো অ্যাম্পলিফায়ার হিসেবে যে ইউজ করি, তাহলে কিভাবে ওর সার্কিটটা একটু দেখা যাক। তাহলে ওটা হচ্ছে এরকম, যে এই সার্কিটটা একটু খালি বুঝে নাও, কোথায় কি আছে ওটা বুঝে নাও, ঠিক আছে, তাহলে কাজে দিবে, অঙ্কগুলো করতে হেল্প হবে। তাহলে এটা দেখো, সব থেকে প্রথমে এটা ক্লিয়ার হয়েছে না যে এটা এমিটারের সাথে কানেক্ট মানে গ্রাউন্ড করা হয়েছে এমিটারটাকে, আর এটা এনপিএন ট্রানজিস্টার একটা, এমিটারটাকে গ্রাউন্ড করা হয়েছে, মানে এটা সিই মোডে আছে। আচ্ছা, তারপরে দেখো এই বেসটা আর এই এমিটারটার মধ্যে যে এটা গ্রাউন্ড, তাহলে এর মধ্যে যে ভোল্টেজটা দেওয়া আছে ওটা ভিবিই বলছি, আর কালেক্টর আর বেসের মধ্যে, বা বেস মানে এই এমিটারটাই বেসিক্যালি, কালেক্টর আর এমিটারের মধ্যে ওটাকে ভিসিই বলছি। আর যে আমরা এখানে ইনপুট ভোল্টেজ দেবো, অ্যাম্পলিফাই করব না, তো অ্যাম্পলিফাই করব মানে কার অ্যাম্পলিফাই করব, কিছু ইনপুট ভোল্টেজ দিতে হবে, এটার অ্যাম্পলিফাই করব, এখানে এরকম পাবো। তো ওটার জন্য আমি একটা এসি ইনপুট ভোল্টেজ সিগন্যাল দিয়েছি, বোঝা গেছে। আচ্ছা, আর এটাকে রিভার্স বায়াসে রাখার জন্য, কারণ রিভার্স বলছি এমিটার আর বেসটাকে ফরওয়ার্ডে রাখতে হয়, তো ফরওয়ার্ড বায়াসে রাখার জন্য আমি করেছি কি, এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স দিয়েছি, ঠিক আছে। মানে পজিটিভটা দিয়েছি বেসে, মানে এনপিএন না এনপিএন, তাহলে বেস মানে পজিটিভটা দিতে হবে এখানে, তো এটা ফরওয়ার্ড বায়াসে রাখার জন্য দিয়েছি, আর একটা ইনপুট সিগন্যাল দিয়েছি, ঠিক আছে। আর তারপরে কালেক্টর কারেন্টটা এদিকে যাবে, গিয়ে আমরা, আর এখানে এখানে কালেক্টর, এখানে ভিসিসি অ্যাপ্লাই করেছি কালেক্টরে ভোল্টেজ দেওয়ার জন্য। আর এইটা যাতে রিভার্স বায়াসে থাকে, তো রিভার্স বায়াসে থাকে মানে কি, যে এনটাতে পজিটিভ দিতে হবে, তাহলে এনটাতে আমরা পজিটিভ অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এই যে এই জিনিসটা এখানে করে, এবার দেখো এখানে যে আমরা আউটপুট ভোল্টেজটা নিই, সেই আউটপুট ভোল্টেজটা
এই কালেক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো হয়, এটাকে আর আর এল লিখেছি, লোড রেজিস্ট্যান্স, বা আর সি অনেক সময় দেয়। তো এর অ্যাক্রসে নিতে হয়, এখানে যে ভোল্টেজটা মাপবো সেটাকে আমরা ভি আউটপুট বলবো। ঠিক আছে, এই সার্কিটটা দেখো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে একটা আরবি রেজিস্ট্যান্সও দেওয়া হয়, এখানে দেয়নি মনে হয় এরা, কিন্তু একটা রেজিস্ট্যান্স আরবি দেওয়া হয়, কারণ এই যে আইবিটা এটাকে তো মাইক্রো এম্পিয়ার অর্ডারে হয় না, তো এটাকে কম কারেন্ট যাতে যায় ট্রানজিস্টরের মধ্যে দিয়ে, তো আমরা একটা রেজিস্ট্যান্স দিই আর কি আরবি হিসেবে। আর এখানে একটা আরএল দিই, বা আরসি অনেক সময় ইউজ করে, তো আরএল দিই, আর এর অ্যাক্রসে আমরা একটা আউটপুট সিগন্যাল পাবো। তো এবার দেখো এখানে হয় কি, যে যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলো নোট করবে, ঠিক আছে, নোট মানে দেখবে আর কি। এখানে ইনপুট সিগন্যাল দিয়েছি এরকম, তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে এর যে বিস্তারটা, অ্যাম্প্লিটিউডটা, এখানে বিস্তারটা বেড়ে গেছে একটু, তাহলে অ্যাম্প্লিফাই তো হয়েছে। 2 নম্বর পয়েন্ট যেটা নোট করা উচিত সেটা হচ্ছে যে এখানে ফার্স্ট হাফটা পজিটিভে ছিল, এখানে ফার্স্ট হাফটা পজিটিভে ছিল, আর এখানে ফার্স্ট হাফটা কি হয়ে গেছে, নিচের দিকে হয়ে গেছে। তাহলে আমি বলতে পারবো না কি যে এই যে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার সার্কিটটাতে ইনপুট আর আউটপুট এর সিগন্যালের মধ্যে একটা ফেজ ডিফারেন্স হচ্ছে, আর ফেজ ডিফারেন্সটা কত হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে, মানে পাই ফেজ ডিফারেন্স হচ্ছে, তাই না? মানে এ এখানে ধরো এখানকার ডাইরেকশনটা এইদিকে আছে ইনপুটে, আর আউটপুটে সেম পয়েন্টে সেম টাইমে এইদিকে ডাইরেকশন, তাহলে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হলো। তাহলে এই পয়েন্টটা মনে রাখতে হবে যে অ্যাম্প্লিফায়ার যে সার্কিটটা আছে ওর ইনপুট আর আউটপুটের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা হয় ওটা 180 ডিগ্রি হয়, আর অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। এবার অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করছে, তো এর একটা ক্যালকুলেশন একটু করে নিই, মানে কিভাবে হয়। ওকে, আচ্ছা, অ্যাম্প্লিফায়ার হিসেবে যদি কাজ করে তাহলে এর একটা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হবে, তাই না? তো অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর যেটা, আমরা ভোল্টেজের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর পড়ব। তো ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর যেটা হবে, সেটাকে ধরো সাপোজ আমি এ ভি বলছি, এ ফর অ্যাম্প্লিফিকেশন, ভি ফর ভোল্টেজের জন্য, তাহলে এ ভি ইজ ইকুয়াল টু কি হবে, V0/Vi হবে না, যে আউটপুটে তুমি কত পাচ্ছ আর ইনপুটে কত দিয়েছিলে, এটাই তো হবে না, V0/Vi। আচ্ছা, আর V0/Vi মানে কি লিখতে পারবো, এখানে যদি আমরা V0টা দেখি, তো এখানে V0টা যদি দেখি, তাহলে আমি কি এটা লিখতে পারবো না যে আইসি আরসি, যদি লিখি আইসি আরসি লিখতে পারি, V0টার জায়গায় এই যে আইসি কারেন্ট যাচ্ছে, আর এখানে আর এল, এটা তো আর এল লিখবো, আমি আরসি লিখে দিলাম আর এলটাকে, তাহলে আইসি আরসি V0টাকে অ্যাপ্রক্সিমেট লিখতে পারবো। আর ভিআই যেটা দেবো ওটাকে এদিকে আইবি যাচ্ছে, তাহলে আমি ভিআইটাকে কি আই বি আর বি লিখতে পারবো না, অ্যাপ্রক্সিমেট। তো আমি ওটা যদি বসাই, তাহলে V0 জায়গায় আমি বসাচ্ছি আইসি আরসি, আর এখানে বসাচ্ছি আই বি আর বি। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, আবার IC/IB মানে কি বললাম, IC/IB মানে বললাম বিটাটা, বিটা।
তো এখানে আমি এই জায়গায় বিটা বসিয়ে দিচ্ছি, তাহলে বিটা হচ্ছে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর হিসেবে কাজ করছে, তাহলে আইসি বাই আই বিটা, ঠিক আছে। আর এভি যেটা, এটা ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, তাহলে এটা টাইমস আর সি বাই আর বি, বোঝা গেছে। এবার আমাকে ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন যেরকম করতে হবে সাপোজ, তো সেই হিসেবে আমাকে আর সি আর আর বি গুলো চুজ করতে হবে, মানে ওই রেজিস্ট্যান্সগুলো সেই হিসেবে চুজ করতে হবে, ঠিক আছে। আর বিটাটা, এটা একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে বিটাটা ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে বলে দেয় যে এর বিটা ফ্যাক্টরটা হচ্ছে এত, কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর হচ্ছে এত, ঠিক আছে। আচ্ছা, এটা তো তোমার ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন হলো, ঠিক আছে। যদি পাওয়ার গেইন দেখি, পাওয়ার অ্যাম্পলিফিকেশন, তো পাওয়ারটা মনে রাখবে যে পাওয়ারের ক্ষেত্রে যেটা হয়, পাওয়ার, তো আমরা পাওয়ার মানে কি জানি এমনি, ভি ইকুয়াল, পাওয়ার মানে ভি ইন্টু আই, তো বা ভি ইকুয়াল টু আই আর করলে আই স্কোয়ার আর হয়, ওহমস ল, ঠিক আছে। তো এখানে এগুলো ছাড়ো, কারণ এখানে তো পুরোটা ওহমস ল মেনে চলে না, না এখানে কিছু পোর্শন নিলে ওহমস ল মেনে চলে। তো এখানে যে এপিটা মনে রাখবো সেটা হচ্ছে ভি বিটা স্কোয়ার আর সি বাই আর বি, বিটা স্কোয়ার আর সি বাই আর বি, ঠিক আছে। মানে এখানে আই স্কোয়ার আছে না, আই স্কোয়ার, তো আই স্কোয়ারের জায়গায় আমরা বিটা স্কোয়ার এইভাবে মনে রাখতে পারো, আর এখানে আর আছে তো আর সি বাই আর বি তার জায়গায় এরকম করে মনে রাখতে পারো পাওয়ারটা, পাওয়ার গেইনটা যেটা হয়। তো এখানে এই দুটো রিলেশন আমাদের একটু কাজে লাগবে, একটা হচ্ছে ভোল্টেজ গেইনটা আর একটা পাওয়ার গেইনটা একটু মনে রাখবে তাহলে হবে। আর কারেন্ট গেইনটা তো বিটা যদি বলে দেয়, ঠিক আছে, তাহলে তুমি আইসি বলে দেয় তাহলে আইবিটা পাবে, বা আইবি বলে দিলে আইসিটা পাবে এই রিলেশনটাতে, আইসি ইকুয়াল টু বিটা আইবি থেকে। এই জিনিসটা ক্লিয়ার? তো এইভাবে আমরা এবার আরসি আর আরবি এর ভ্যালুগুলো, ধরো আরসি যদি বেশি আমি চুজ করি, আরবিটা একটু কম হয়, ধরো আরসি যদি আমি ধরো 2 কিলো ওহম ইউজ করলাম আর আরবিটা ধরো 1 কিলো ওহম ইউজ করলাম, তাহলে এভিটা সেই হিসেবে 2 টাইমস বিটা হবে, তাহলে এত গুণ বেশি হয়ে যাবে এভিটা, তাহলে ভি জিরো বাই ভি আই, এভি মানে ভি জিরো বাই ভি আই না, তাহলে ভি জিরোটা কত পাবে, 2 বিটা ভি আই পাবে, মানে এত ভি আই এর এত গুণ পাবে বেশি, তো অ্যাম্পলিফাই হচ্ছে এর মানে। তো এইভাবে আমরা ওই সার্কিটটাকে অ্যাম্পলিফায়ার সার্কিট হিসেবে ইউজ করি, কিন্তু এগুলো আমরা এখন একটু প্র্যাকটিস করবো, তো আরও বোঝা যাবে যে কীভাবে ইউজ হয়। আপাতত থিওরিটা একটু বুঝে নাও। আচ্ছা, আর একটা লাস্ট যেটা ট্রানজিস্টারে, সেটা হচ্ছে আমরা ট্রানজিস্টারকে অসিলেটর হিসেবে ইউজ করতে পারি। অসিলেটর, অসিলেশন মানে কি, স্পন্দন, কম্পন, তাহলে অসিলেটর মানে কি, অসিলেটর মানে এমন একটা সার্কিট যে তোমার এসি প্রডিউস করবে, এসি প্রডিউস করবে, অল্টারনেটিং কারেন্ট দিবে, অল্টারনেটিং কারেন্ট আর ভোল্টেজ দিবে, বোঝা গেছে। উইদাউট অ্যাপ্লাইং এসি, মানে অসিলেটর মানে জেনারেট করবে, ঠিক আছে, প্রডিউস করবে মানে কি, জেনারেট করবে। তো জেনারেট মানে করা মানে কি, মানে তুমি অ্যাপ্লাই করোনি এসিটা, তাও ও এসি দিচ্ছে। অ্যাম্পলিফায়ারে কি হয়েছিল, অ্যাম্পলিফায়ারে হয়েছিল যেটা, তুমি এসি অ্যাপ্লাই করেছিলে কিন্তু ওটা কম ছিল আর ওটা এখানে বেড়ে গেছে, এরকম রিভার্স, মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স নিয়ে, ঠিক আছে। তো অ্যাম্পলিফায়ার সার্কিটটা কীরকম সেটা আমরা একটু দেখে আলোচনা করে নিই, আর এখানে একটা পয়েন্ট বলবো খালি তাহলেই হবে। এটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার সার্কিট, তাহলে এখানে দেখো একটা ট্রানজিস্টার দেওয়া আছে, ট্রানজিস্টারটা এনপিএন ট্রানজিস্টার, এমিটারটা থেকে কারেন্ট বের হচ্ছে মানে এনপিএন ট্রানজিস্টার। এখানে দেখো এই যে একটা, এখানে যদি আমি এটা দেখাই তাহলে এইখানে এল গুলো দেখিয়েছে না, এল গুলো, এটা একটা তোমার অসিলেটর সার্কিট হিসেবে কাজ করে, মানে এখান থেকে আমরা আউটপুটটা যে নিব তো সেটা এসি দিবে, কিন্তু এখানে তোমার দেখো এসি কোথাও অ্যাপ্লাই করিনি, কোথাও অ্যাপ্লাই করিনি, ক্যাপাসিটারগুলো ইউজ করেছি, কোথাও অ্যাপ্লাই করিনি, তাহলে কিভাবে এসিটা জেনারেট হবে। তো অ্যান্সার হচ্ছে আমরা যে ডিসি ভোল্টেজগুলো দিয়েছি, এই যে এখানে ভিসিসি দিয়েছি না, ডিসি ভোল্টেজটা,
ওই ডিসি ভোল্টেজের কিছু এনার্জি ও এসিতে পরিণত করে দিবে। বোঝা গেছে? মানে এখানেও শক্তির কনজারভেশন বা এনার্জি কনজারভেশন ল তো অ্যাপ্লাই হবেই হবে। নাহলে তুমি বলতে পারো যে আমি এসি দিইনি, এসি আসলো কোথা থেকে? তাহলে নিশ্চয়ই কোথাও থেকে আসছে না, তো হাওয়া থেকে তো আসবে না। তো আমি যে ডিসিটা অ্যাপ্লাই করি আর কি, এটাকে ফরওয়ার্ড আর রিভার্স বায়াস করার জন্য, তো সেই ডিসিটায় কি হয়, কিছু পোর্শন এসিতে কনভার্ট হয়ে যায়, আর ওটা আমরা আউটপুটে নিই এখানে। বোঝা গেছে? তো আউটপুটে যে তুমি এসি নিচ্ছ, আর এই ট্রানজিস্টরটা কিভাবে ফাংশন হচ্ছে, এখানে এগুলো কি বায়াস কেন করা হয়েছে, রেজিস্ট্যান্স কেন লাগানো হয়েছে, কি হেন তেন, দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমি বলছি এই সার্কিটে এখানে আউটপুট নিই, আর আউটপুটে তুমি এসি পাও, বাট এসি তো অ্যাপ্লাই করছি না, তো এসি কোথা থেকে পেলো? তো অ্যান্সার হচ্ছে যে আমরা ডিসি ভোল্টেজটা যেটা অ্যাপ্লাই করেছি সেটারই কিছু পোর্শন বা কিছু এনার্জি এসিতে কনভার্ট হয়ে যায়। এবার এসিতে কনভার্ট হয়ে গেলে তো এসি একটা সিগন্যাল তুমি পাবে, তাহলে এসি সিগন্যালটা এরকম হয়। তো এর মানে এর একটা ফ্রিকোয়েন্সি আছে, তাই না? এসির একটা ফ্রিকোয়েন্সি থাকবে। তো ওই ফ্রিকোয়েন্সিটা কত হয়? তো ওই ফ্রিকোয়েন্সিটা হয় এরকম। এই ফ্রিকোয়েন্সির রিলেশনটা মনে রাখবে। ফ্রিকোয়েন্সিটা হয় 1/2 পাই স্কোয়ার রুট অফ এলসি। এলটা কি? এই এলটা, এখানে L1 আর L2 আছে না, তো আমাকে শুধু আউটপুটেরটা নিতে হবে। এটা তো ইনপুটে ফিডব্যাক হচ্ছে। এই যে এটা এখানে কি হচ্ছে, এখান থেকে ভোল্টেজটা কিছু গিয়ে এখানে ফিডব্যাক হচ্ছে, বেসে গিয়ে পড়ছে। ঠিক আছে? L1 L2 কি বোঝায় ওখানে স্যার ওটা? আচ্ছা, এলগুলো কি? এলগুলো তুমি একটা সাবেশাঙ্ক ইন্ডাকটেন্স নাম শুনেছো? ইন্ডাকটেন্স, আচ্ছা, ইন্ডাক্টর, মানে তারগুলোকেই পেঁচানো হয়। আচ্ছা, তো ওই তারগুলোকে পেঁচিয়ে এটা ইন্ডাক্টর হিসেবে কাজ করে। এর যে রেজিস্ট্যান্সটা হয় ওটা ইন্ডাকটেন্স বলি, তো ওটা হচ্ছে এল। সাবেশাঙ্ক বলে না কি, সাবেশাঙ্ক, ওগুলো হচ্ছে এল। বোঝা গেছে? হ্যাঁ, আর সিটা কি? সিটা হচ্ছে এই যে ক্যাপাসিটারটা আমরা ইউজ করেছি এখানে এই সার্কিটে, তার ক্যাপাসিটার, ক্যাপাসিটেন্স যেটাকে ধারকত্ব বলি, তো ক্যাপাসিটেন্স হচ্ছে সিটা, আর এটা হচ্ছে L1। মানে এখানে এই সার্কিট অনুযায়ী লিখতে হলে আমাকে L1 C1 লেখা উচিত। ঠিক আছে? L1 C1, তাহলে ইন জেনারেল মনে রাখার জন্য LC মনে রাখবে, তাহলে আউটপুটটা নিচ্ছি না, তাহলে আউটপুটে যে পোর্শনটা আছে আর যে ক্যাপাসিটারটা আছে ওটা ইউজ হবে। ঠিক আছে? আর এখানে দেখো আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি সেটা কি হচ্ছে, ওর কিছু পরিমাণ এই দেখো এদিকে ঘুরে গিয়ে ফিডব্যাক হচ্ছে, মানে বেসে গিয়ে পড়ছে আর কি। তো এটাকে আমরা বলি পজিটিভ ফিডব্যাক হয় এখানে, পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক মানে কি, সেম ফেজে থাকবে আর কি, এরকম ব্যাপারটা। ও তো আর কিছু জানা দরকার নেই, তুমি শুধু এটাই মনে রাখো তাহলেই হবে যে এটা অসিলেটর সার্কিটে আউটপুটটা কি হয়, আউটপুটটার ফ্রিকোয়েন্সিটা কি হয়, তাহলে এফটা ইকুয়াল টু 1/2 পাই LC হয়। ঠিক আছে? তো ট্রানজিস্টারে আমরা কি পড়লাম, যে ট্রানজিস্টারে কানেকশন কিভাবে হয়, এমিটার, বেস কালেক্টর কি, ওগুলো পড়লাম। কোথায় থিকনেসটা কম বেশি হয় ওগুলো পড়লাম। অ্যাম্পলিফায়ার সার্কিটে দেখলাম। ঠিক আছে? কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, এগুলো দেখলাম। আর তারপরে অসিলেটর সার্কিট হিসেবে কাজ করে, কমন এমিটার মোডে এগুলো হয়। তারপরে মোড তিন ধরনের হতে পারে, কমন এমিটার, কমন কালেক্টর, কমন বেস। তো ওগুলো আবার ডিটেলসে আর যেতে হবে না। আর তারপরে এই অসিলেটর সার্কিটটাতে ফ্রিকোয়েন্সিটা হয় এটা, এই জিনিসটা দেখলাম। এবার আমি 5 মিনিট দিচ্ছি ব্রেক, তারপরে আজকে যে থিওরিগুলো পড়লাম তার উপরে করব ম্যাথ। সো টেক 5 মিনিট ব্রেক।